আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা এবং ইংরেজি সাহিত্যের অনুরাগীগণ। আমাদের বিসিএস প্রস্তুতি সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কোলরিজের রহস্যময় জগৎ থেকে আজ আমরা তার সবচেয়ে ব্যক্তিগত, বেদনাদায়ক এবং দার্শনিক কবিতাগুলোর একটি নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম ডিজেকশন অ্যান ওড। আমরা কুবলা খান বা এনশিয়েন্ট ম্যারিনারে কোলরিজের কল্পনার অসাধারণ শক্তি দেখেছি, কিন্তু এই কবিতাটি ঠিক তার উল্টো। এখানে আমরা দেখব সেই কল্পনার শক্তির মৃত্যু এবং একজন কবির সৃজনশীলতার সংকটের এক করুণ চিত্র। এটি কোলরিজের নিজের জীবনের হতাশা, ব্যর্থ প্রেম এবং মানসিক যন্ত্রণার এক কাব্যিক স্বীকারোক্তি। বিসিএস পরীক্ষায় এই কবিতার গভীর অর্থ, বিখ্যাত উক্তি এবং এর পেছনের কারণগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা কবিতাটির প্রতিটি পর্ব ধরে ধরে এর অর্থ বোঝার চেষ্টা করব, এর ভেতরের দর্শন বিশ্লেষণ করব এবং পরীক্ষার জন্য 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। পর্ব 1, কবিতার প্রধান চরিত্র ও সত্তা। এই কবিতায় কোনো কাল্পনিক চরিত্র নেই, বরং আছে কিছু বাস্তব এবং ধারণাগত সত্তা। দ্য পোয়েট, কবি, কবিতার বক্তা, যিনি নিজেই কোলরিজ। তিনি গভীর হতাশা, ডিজেকশন, মানসিক যন্ত্রণা এবং সৃজনশীল বন্ধাত্বে ভুগছেন। দ্য লেডি, ভদ্রমহিলা, কবিতাটি যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। বাস্তবে তিনি ছিলেন সারা হাচিনসন, যার প্রতি কোলরিজের ভালোবাসা ছিল, কিন্তু তিনি তাকে পাননি। কবিতায় এই লেডি হলেন আনন্দ এবং জীবনের প্রতীক, যা কবির নিজের মধ্যে নেই। জয়, আনন্দ, এটি কবিতার কেন্দ্রীয় ধারণা। এটি সাধারণ সুখ নয়, বরং এটি একটি গভীর, আধ্যাত্মিক এবং সৃজনশীল শক্তি, যা মানুষের আত্মার ভেতর থেকে আসে এবং জগৎকে সুন্দর করে তোলে। ইমাজিনেশন, কল্পনা, কবিতার সৃজনশীল শক্তিকে শেপিং স্পিরিট অফ ইমাজিনেশন বা রূপদানকারী কল্পনা শক্তি বলে অভিহিত করেছেন, যা তিনি হারিয়ে ফেলেছেন। নেচার, প্রকৃতি, ওয়ার্ডসওয়ার্থের কবিতার মতো এখানে প্রকৃতি কোনো আরোগ্যকারী শক্তি নয়। কবির কাছে প্রকৃতি এখন একটি নিষ্প্রাণ বস্তু, কারণ তার নিজের ভেতরের আলো নিভে গেছে। পর্ব 2, কবিতার বিস্তারিত সারসংক্ষেপ এবং বিশ্লেষণ। কবিতাটি মূলত কবির গভীর হতাশার একটি প্রকাশ। তিনি প্রকৃতির সৌন্দর্য দেখছেন, কিন্তু তা অনুভব করতে পারছেন না। স্ট্যানজা 1 and 2, অ্যাপাথি অ্যান্ড নাউননেস, উদাসীনতা এবং অনুভূতিহীনতা। কবিতার শুরুতে কবি রাতের আকাশ দেখছেন। আকাশ শান্ত, কিন্তু একটি ঝড় আসন্ন। এই আসন্ন ঝড়টি আসলে কবির নিজের মনের ভেতরের ঝড়ের প্রতীক। কবি এক ধরনের ডাল পেইন বা ভোটা যন্ত্রণায় ভুগছেন, যা এতটাই গভীর যে তিনি তার দুঃখকেও ঠিকভাবে অনুভব করতে পারছেন না। তিনি প্রকৃতির সৌন্দর্য, যেমন চাঁদ, তারা, দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো অনুভূতি পাচ্ছেন না। তিনি বিখ্যাত লাইনে বলেন, আই সি দেম অল সো এক্সেলেন্টলি ফেয়ার, আই সি নট ফিল হাউ বিউটিফুল দে আর। অর্থাৎ, আমি তাদের সব কিছু অত্যন্ত সুন্দর দেখছি, কিন্তু আমি অনুভব করতে পারছি না যে তারা কতটা সুন্দর। স্ট্যানজা 3, 4 and 5, দ্য সোর্স অফ জয়। এই অংশে কবিতার মূল দার্শনিক বক্তব্যটি উঠে আসে। কবি লেডিকে উদ্দেশ্য করে বলছেন যে বাইরের জগৎ বা প্রকৃতি থেকে আমরা কোনো সৌন্দর্য বা আনন্দ পাই না, যদি না তা আমাদের নিজেদের ভেতর থেকে আসে। এটি ওয়ার্ডসওয়ার্থের দর্শনের সরাসরি বিপরীত। তিনি বলেন, ও লেডি, উই রিসিভ বাট হোয়াট উই গিভ, অ্যান্ড ইন আওয়ার লাইফ অ্যালোন ডাজ নেচার লিভ। অর্থাৎ, হে লেডি, আমরা তাই পাই যা আমরা দেই, এবং কেবল আমাদের জীবনের মধ্যেই প্রকৃতি বেঁচে থাকে। অর্থাৎ, প্রকৃতির সৌন্দর্য আমাদের মনের ভেতরের আনন্দেরই একটি প্রতিফলন। তিনি এই ভেতরের শক্তিকে জয়, আনন্দ বলে অভিহিত করেছেন। এই আনন্দই হলো সেই শক্তি যা আমাদের আত্মাকে সজীব করে এবং জগৎকে সুন্দর করে তোলে। কিন্তু কবির নিজের ভেতর থেকে এই আনন্দ হারিয়ে গেছে। স্ট্যানজা 6 and 7, দ্য লস অফ ইমাজিনেশন। কবিতার অতীত স্মরণ করছেন, যখন তিনি প্রকৃতির যে কোনো রূপে আনন্দ খুঁজে পেতেন এবং তার কল্পনা শক্তি ছিল প্রবল। তিনি তার সেই সৃজনশীল শক্তিকে মাই শেপিং স্পিরিট অফ ইমাজিনেশন বলে অভিহিত করেছেন, কিন্তু এখন সেই শক্তি আর নেই। তিনি মনে করেন তার অতিরিক্ত দার্শনিক পড়াশোনা, অ্যাবস্ট্রুস রিসার্চ এবং জীবনের দুঃখ কষ্ট তার ভেতরের শিশুসুলভ সংবেদনশীলতাকে নষ্ট করে দিয়েছে এবং তার কল্পনার উৎসকে শুকিয়ে দিয়েছে। স্ট্যানজা 8, আ প্রেয়ার ফর দ্য লেডি। কবিতার শেষে বাইরের ঝড় শুরু হয়। কবি ঝড়ের বিভিন্ন শব্দকে একটি শিশুর কান্না বা একজন হারানো নারীর আর্তনাদের সাথে তুলনা করেন, কিন্তু এই ভয়ঙ্কর শব্দগুলো তাকে স্পর্শ করতে পারে না। তার নিজের জন্য কোনো আশা না দেখে
কবিতার সমস্ত শুভকামনা এই লেডির জন্য উৎসর্গ করেন। তিনি প্রার্থনা করেন যে এই লেডি যেন সবসময় আনন্দময় থাকে, তার জীবন যেন হয় সুখের এবং সে যেন শান্তিতে ঘুমোতে পারে। কবিতাটি কবির নিজের হতাশার এক করুণ চিত্র দিয়ে শুরু হলেও অন্যের জন্য এক নিঃস্বার্থ প্রার্থনা দিয়ে শেষ হয়। পর্ব 4, কবিতার মূল থিম এবং তাৎপর্য। ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল ওয়ার্ল্ড, ভেতরের জগৎ বনাম বাইরের জগৎ। কবিতার প্রধান থিম হল আনন্দ বা সৌন্দর্য প্রকৃতির মতো কোনো বাহ্যিক উৎস থেকে আসে না, বরং তা মানুষের আত্মা বা মন থেকেই উৎসারিত হয়। ক্রিয়েটিভ প্যারালিসিস, সৃজনশীল বন্ধ্যাত্ব। কবিতাটি একজন মহান কবির সৃজনশীল শক্তি হারানোর যন্ত্রণা এবং হতাশার এক মর্মস্পর্শী দলাল। দ্য রোল অফ জয় ইন ক্রিয়েশন, সৃষ্টিতে আনন্দের ভূমিকা। কোলরিজের মতে জয় বা আনন্দই হল সৃজনশীলতার মূল উৎস। এই আনন্দ না থাকলে কোনো কিছুই সুন্দর মনে হয় না এবং কোনো শিল্প সৃষ্টি করা সম্ভব নয়। আর রেসপন্স টু ওয়ার্ডসওয়ার্থের জবাব। এই কবিতাটিকে প্রায়শই ওয়ার্ডসওয়ার্থের ইমর্টালিটি ওডের একটি জবাব হিসেবে দেখা হয়। যেখানে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির মধ্যে সান্ত্বনা খুঁজে পান, সেখানে কোলরিজ বলছেন যে মন ছাড়া প্রকৃতি অর্থহীন। Part 4. 25 important MCQs for your exam. 1. Dejection and ode primarily expresses the poet's feeling of. Answer: C. Sadness and creative emptiness. 2. The poem is addressed to a person the poet calls. Answer: C. O lady. 3. In reality, the lady is believed to be. Answer: C. Sarah Hutchinson. 4. The famous line, "I see, not feel, how beautiful they are," refers to the poet's inability to feel the beauty of. Answer: C. Nature. 5. According to the poet, where does the true source of beauty and joy lie? Answer: C. Within the human soul. 6. The central philosophical statement of the poem is, "O lady, we receive but what we give." Answer: C. Give. 7. What does the poet call his own creative power? Answer: D. My shaping spirit of imagination. 8. What does the poet blamed for the loss of his imaginative powers? Answer: B. His unrequited love and philosophical studies. 9. The external storm in the poem symbolizes. Answer: B. The poet's internal emotional turmoil. 10. How does the poem end? Answer: C. With a selfless prayer for the lady's happiness. 11. Dejection and ode is often seen as a direct response to the philosophy of another poet. Answer: C. William Wordsworth. 12. What instrument does the poet mention at the beginning, which is silent? Answer: C. An Aeolian lute. 13. The line, "In our life alone does nature live" means. Answer: B. Nature's life depends on our perception of it. 14. The poet defines joy as. Answer: B. A beautiful and life-giving force from within. 15. The poet says he is afflicted with. Answer: C. A dull pain. 16. The poet hears the storm and describes its sound as being like. Answer: C. The groans of a dying man or a lost child. 17. What does the poet wish for the lady at the end? Answer: B. That she may find joy and peaceful sleep. 18. The poem contrasts sharply with which other Coleridge poem about creative power? Answer: C. Kubla Khan. 19. A key theme of the poem is the poet's feeling of. Answer: B. Alienation from nature. 20. The new moon with the old moon in her lap is an image that predicts. Answer: B. A coming storm. 21. Coleridge's abstruse research refers to his study of. Answer: C. Metaphysics and philosophy. 22. The term ode in the title signifies that the poem is. Answer: B. A long, serious and formal lyric poem. 23. The poem suggests that a poet's most essential quality is. Answer: C. Internal joy. 24. The poet's overall emotional journey in the poem moves from. Answer: B. Numbness to a selfless blessing for another. 25. In this poem, unlike in Tintern Abbey, nature is shown to be. Answer: C. A reflection of the poet's own inner emptiness. এই ছিল স্যামুয়েল টেলর কোলরিজের সবচেয়ে হৃদয়স্পর্শী এবং ব্যক্তিগত কবিতা ডিজেকশন, অ্যান ওড
এর উপর আমাদের আজকের গভীর আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।